বাংলার অভিনেতাদের গল্পে কিভাবে প্রয়োগ করতে হয় এটা টলিউডের অনেক পরিচালকই বোধহয় জানেন না। প্রধানত একজন হিন্দি ফিল্ম মেকার হওয়া সত্ত্বেও নীরজ পান্ডে গোটা ভারতবর্ষের সামনে বাংলাকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন তার জন্য বাঙালি হিসেবে আমাদের ওনার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। অনেকদিন পর এরকম একটা ওয়েব সিরিজ দেখলাম যেখানে বাঙালিদের ক্যারিকেচার না করে ওয়েল রিটেন এবং ওয়েল ডেভেলপড ক্যারেক্টার্স দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নিই যে কেমন হলো খাকি দ্য বেঙ্গল চ্যাম্পিয়ন। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ। এরকম ধরনের ওয়েব সিরিজ যখনই হয় তখন কাস্টিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। আমরা আগেও দেখেছি বাংলায় কিন্তু ট্যালেন্টেড অ্যাক্টার্সদের অভাব নেই, তবে তাই বলে যে প্রত্যেকটা পরিচালক তাদের থেকে পারফরমেন্স নিংড়ে নিতে সক্ষম হয় এরকমও নয়। খাকিতে লিড ক্যারেক্টার্সে আপনারা দেখতে পাবেন জিৎ অ্যাজ আইপিএস অফিসার অর্জুন মৈত্র, পরমব্রত চ্যাটার্জি অ্যাজ আইপিএস অফিসার সপ্তর্ষি সিনহা, মহাক্ষয় অ্যাজ এসআইটি অফিসার হিমেল মজুমদার, আকাঙ্ক্ষা সিং অ্যাজ এসআইটি অফিসার অরাত্রিকা ভৌমিক, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ বরুণ রয়, শুভাশিস মুখার্জি অ্যাজ Shishendu Chatterjee, the Chief Minister of West Bengal, Shashwat Chatterjee as Shankar Borua, also known as Gangster Bagha, Hrithik Bhomik as Sagar Talukdar, Adil Zafar Khan as Ranjit Thakur. আমার মনে হয় যিশু সেনগুপ্ত আর অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে নিলে এটা বাংলার অ্যাভেঞ্জার্স হয়ে যেত। কি বলেন? দেখুন, পারফরমেন্স নিয়ে আমার সত্যি কিছু বলার নেই। যার যতটুকু করার ছিল সে ঠিক ততটুকু করেছে। স্পেশালি জিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋত্বিক ভৌমিক, আকাঙ্ক্ষা সিং এনারা নিজেদের বেস্ট পারফরমেন্সটাই দিয়েছেন, না বেশি না কম। হ্যাঁ, এটা বলতেই হয় ঋত্বিক ভৌমিক ওয়াজ স্পেশালি মাইন্ড ব্লোয়িং। শাশ্বত চ্যাটার্জি আর পরমব্রত চ্যাটার্জি এদের রোলসটা একটু বড় হলে, এনাদের স্ক্রিন টাইমটা একটু বেশি হলে আমার মনে হয় ভালো হতো। বাট যতটুকু স্ক্রিন টাইম এনারা পেয়েছেন ততটুকুতে এনারা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছেন। আপনারা সহমত হবেন কিনা জানি না, কিন্তু চিত্রাঙ্গদা সিংকে আমার কিন্তু ওয়েল কাস্টেড লাগেনি। ওনার রোলটা খুব একটা ওয়েল রিটেন নয় এবং ওনার ক্যারেক্টারটাও একটা লাস্ট মিনিট এডিশন বলে আমার মনে হলো। আর একটা জিনিস, মুখে এত বোটক্স আর ফিলার্স দিলে কি অ্যাক্টিং অ্যান্ড এক্সপ্রেশন করার ক্ষমতা মুখে বাকি থাকে? আপনাদের কি মত কমেন্ট সেকশনে জানাবেন। আমার একটা পার্সোনাল কোয়েরি রয়েছে, আদিল রশিদ খান কি নিজেকে সঞ্জয় দত্তের পুনর্জন্ম ভেবে ফেলেছিলেন? দেখুন, আমি জানি উনি খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু প্রত্যেক পদে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়ালগ ডেলিভারি, প্রনাউন্সিয়েশন সব দেখে আমি মনে হচ্ছিল সঞ্জয় দত্তকেই দেখতে পাচ্ছি। এবার এটা ভালো না খারাপ এটা তো আপনারাই বিচার করবেন। তবে হ্যাঁ, প্রত্যেকটা অ্যাক্টরের থেকে আমরা অরিজিনালিটি এক্সপেক্ট করি। দেখুন, স্টোরি খুবই বেসিক। একটা নর্মাল ক্রাইম থ্রিলার থেকে যেরকম স্টোরি আমরা এক্সপেক্ট করি এখানেও সেরকমই রয়েছে। একটা গ্যাংস্টার রয়েছে যাকে ইউজ করে একটা পলিটিশিয়ান তার ইললিগাল বিজনেস রান করে। গ্যাংস্টারটা হচ্ছে বাঘা মানে শাশ্বত চ্যাটার্জি, আর পলিটিশিয়ানটা হচ্ছে বরুণ মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। এই গ্যাংস্টারের রাইট হ্যান্ড হচ্ছে সাগর তালুকদার আর লেফট হ্যান্ড হচ্ছে রঞ্জিত ঠাকুর। এবং এই পুরো একটা ফয়েল করতে একজন অ্যান্টি এস্টাবলিশমেন্ট কপ সিনে আসেন। এর থেকে বেশি স্টোরি আমি এখানে আর বলবো না। এবার স্টোরি সিম্পল হলেও এক্সিকিউশন কিন্তু খুবই ভালো। কিছু মিস্টেক্স এদিক ওদিক রয়েছে, বাট সেগুলো বাদে স্টোরিটা খুবই টাইট। কোনো আননেসেসারি সাবপ্লটস বা ডিভিয়েশনস কিন্তু সেরকম নেই। হ্যাঁ, কিছু আনরিজলভ পয়েন্টস রয়ে গেছে যেগুলোর অ্যান্সার আমি পাইনি, তো সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সিরিজের স্টার্টিংয়েই উইথ ন্যারেশন একটা জিনিস বলা হয় যে পুরো সিরিজটা শুরু হচ্ছে, পুরো কাণ্ডটা শুরু হচ্ছে একটা মিস্টেকেন কিডন্যাপিং কেস নিয়ে। যদিও ভুল কিডন্যাপিং এর কেসটা দেখানো হয়েছে, সেটাকে রিজলভ করা হয়েছে, বাট সিরিজটা দেখলে আপনারা যেটা বুঝতে পারবেন, এই কিডন্যাপিং এর সাথে কিন্তু বাকি সিরিজটার সেরকম কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট এটা আমি বলতে চাই যে এই কিডন্যাপিংটা দিয়ে কিন্তু কিক স্টার্ট করার কোনো মানে ছিল না। নর্মালি স্টার্ট করা যেত, যেরকম বলা হয়েছে যে গল্পটা শুরু হচ্ছে একটা ভুল কিডন্যাপিং দিয়ে। তো এই ভুল কিডন্যাপিং এর সাথে এই গল্পের সেরকম কোনো সিগনিফিকেন্স নেই। স্টোরির অনেকটা এগিয়ে যাওয়ার পর একটা কঙ্কাল কাণ্ড, একটা কঙ্কাল নিয়ে বিজনেস, বডি পার্টস নিয়ে বিজনেস, এরকম একটা অ্যাঙ্গেল দেখানো হয়, কিন্তু সেটাকে কিন্তু কোনো রেজলিউশন দেওয়া হয়নি। সেটা নিয়ে অনেকজনকে ধরা হলো, অনেকজনকে গ্রেফতার করা হলো, বাট এটা নিয়ে সাসপেন্সের অ্যাজ সাচ কিছু ছিল না। আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম এটা কার ব্যবসা। তো এটা দেখানো যেরকম ভালো লাগলো, এটা কিন্তু কোনো রেজলিউশন আমরা পেলাম না। এখানে অপোনেন্ট পার্টি দেখানোর জন্য চিত্রাঙ্গদা সিংকে রাখা হয়েছে, উনি অপোনেন্ট পার্টির লিডার। তো ওনার ক্যারেক্টারটা যেরকম ওয়েল রিটেন নয়, ওনার পার্টিরও খুব একটা প্রয়োজন ছিল না। এটাকে জাস্ট ফর দ্য সেক অফ রাইটিং রাখা হয়েছে। এই সিরিজে কিন্তু আপনি কোনো দুটো পার্টির মধ্যে টানা পড়েন দেখতে পাবেন না। যেরকম অনেক সময় আশ্রমে যেরকম দেখেছি যে দুটো পার্টি ইকুয়ালি ইম্পর্টেন্ট, যে একটা টানা পড়েন চলছে।
এখানে আরেকটা পার্টি পুরোপুরি ইনসিগনিফিকেন্ট। আমার মনে হলো এটা লাস্ট মিনিট এডিশন। নিবেদিতা বসাক মানে চিত্রাঙ্গদা সিং এর একটা পাস দেখানো হয়েছে খুবই অল্প টাইমের জন্য, এবং ওই পাসের একটা ইনসিডেন্টের জন্য বারবার উনি একটা জায়গায় যান একজনের সাথে দেখা করতে। আমার মনে হলো এটা একদমই আননেসেসারি অ্যাডিশন টু দ্য স্টোরি। এটার সাথে স্টোরির কোনো সিগনিফিকেন্স নেই। বলতে পারেন একটা ইমোশনাল আউটলেট, বাট একটা পলিটিশিয়ানের ইমোশনাল আউটলেটের জায়গা দেখানোর প্রয়োজন অ্যাজ সাচ ছিল না। স্টিল ঠিক আছে, মেনে নিতেই পারি আমরা। পলিটিক্যাল আসপেক্টগুলো যতটা ওয়েল রিটেন, ওয়েল ডিটেইলড ছিল প্রথম দিকে, পরের দিকে কিন্তু সেগুলো অতটা ডিটেলে পাওয়া যাচ্ছে না। প্রথম দিকে আপনি দেখতে পাবেন যে কিভাবে অর্জুন মৈত্রকে আনা হলো, কিভাবে সো অ্যান্ড সোকে মারা হচ্ছে, নানান পলিটিশিয়ান কিভাবে জড়িয়ে রয়েছে, এগুলো দেখানো হলো প্রথম পার্টে। এবং যখন আস্তে আস্তে সিরিজটা এগোচ্ছে তখন কিন্তু এগুলো আস্তে আস্তে ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। ধরুন যখন সিংহাম দেখছি তখন লাস্ট অবধি এই টেনশনটা কিন্তু খুব প্রয়োজনীয়, যে আপার লেভেল থেকে একটা প্রেশার আসছে, পুলিশকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে একটা ভিজিল্যান্টের মতো কাজ করতে হচ্ছে। এখানে কিন্তু আফটার ফিউ এপিসোডস যখন আস্তে আস্তে পেস তুলে নিয়েছে তখন কিন্তু পুলিশ মানে এসিপি আমাদের অর্জুন মৈত্র জিৎ, ও কিন্তু ফুললি ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে পারছে, এবং ওকে এরকম কোনো অপোজিশন ফেস করতে হচ্ছে না যার জন্য ওর কাজে ব্যাঘাত ঘটবে। ডাইরেক্টর কিন্তু কিছু কিছু সাসপেন্স এলিমেন্ট রাখতে চেষ্টা করেছেন প্রথম থেকে, বাট এগুলো কিন্তু কোনোভাবেই খাটবে না। এমনি বেসিক আপনি ধরুন খুব হাইলি ডেভেলপড ক্রাইম থ্রিলার দেখেন না, বাট বেসিক ক্রাইম থ্রিলার আমরা সবাই দেখেছি, বলিউডে হয়েছে আগে, তো সেগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে এইটুকু আপনি বুঝতে পারবেন যে সাসপেন্স বলে অ্যাজ সাচ কিছু নেই। ফার্স্ট এপিসোড থেকে কে ভিলেন কে হিরো এটা একদম ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিমার্কেটেড হয়ে গেছে। তো আপনি যখন লাস্টে জানতে পারবেন যে এরকম একটা ইলিগাল বিজনেস হয়, অর্গানস পাচার করা হয়, কঙ্কাল পাচার করা হয়, তো সেখানে আপনার মাথায় একবারও এরকম চিন্তাটা আসবে না উমা এটা কে করে, আপনি প্রথম থেকেই জানেন কে করে। বাট ডিরেক্টর সামহাও যেরকম এক্সপ্রেশন দিয়েছে জিৎকে বা অন্যদের, যে এটা একটা রিভিলেশন হলো যে আচ্ছা ইনি এই কাজটা করেন, প্রথম থেকে সবার জানা উচিত যে কে কাজটার মধ্যে ইনভলভ। আর একদম স্টার্টিংটাই হয়েছে একটা অ্যাক্সিডেন্টের সিন দিয়ে, যেখান থেকে দেখা যাচ্ছে যে মিমো মানে মাহাক্ষয় আর আকাঙ্ক্ষা সিং এনারা দুজন একে অপরকে বশ করিয়ে রেখেছেন, এবং কনফ্রন্টেশন চলছে যে ওনাদের টিমে একটা মোল বা ইনফর্মার রয়েছে, এবং এই ইনফর্মারটা কে, মানে পার্টি 1 না পার্টি 2। তো সেখান থেকে মোটামুটি আমরা প্রথম থেকে বুঝে গেছি যে কে হতে পারে, বাট সামহাও ডিরেক্টর লাস্ট অব্দি এই সাসপেন্সটা মেনটেন করতে চেষ্টা করেছেন যে কে এই মোল। অ্যাকচুয়ালি এই মোলটা খুব ইনসিগনিফিকেন্ট ছিল, জানেন তো, স্টোরিটা যতটা সুন্দর সাজানো হয়েছে এই মোলটা রাখা না রাখা খুব একটা, আমার মনে হয় না খুব একটা ডিফারেন্স হতো স্টোরিতে। এন্ডিংটা যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে এয়ারপোর্টে শ্যুট করা হয়েছে, এটা আমার মনে হয় খুবই ওভারস্ট্রেচড এবং ফিল্মি হয়ে গেছে। এর থেকে অনেক অন্যরকম ভাবে এন্ডিংটা করা যেত, আরো ক্রিস্প হতো, এবং যতটা সুন্দরভাবে পুরো সিরিজটাকে করা হয়েছে, আমি বলছি না এন্ডিংটা খুব খারাপ, ইটস ডিসেন্ট এনাফ, একটা নর্মাল ফিল্মের অনুযায়ী ভালোই হয়েছে, বাট এক্সপেকটেশন এতটা বেড়ে গেছিল, এতটা রিয়েলিস্টিক হয়ে গেছিল সিরিজটা, যে এন্ডিংটাও আর একটু রিয়েলিস্টিক হলে আমাদের ক্লোজারটা পেতে খুব সুবিধা হতো। ভালো আসপেক্ট বলতে গেলে এটা বলতেই হয় যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে এগুলো কিন্তু একদমই ওভার দ্য টপ নয়, সাধারণ মানুষ যেভাবে মারপিট করে সেরকমই রাখা হয়েছে, কেউ এদিক ওদিক উড়ে উড়ে চলে যাচ্ছে না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট সেটা হচ্ছে প্রত্যেককে ফিজিক্যালি ফিট লেগেছে রোলটার জন্য। ইনফ্যাক্ট আমি একটা বিখ্যাত ফিল্মের রিভিউ করেছিলাম কয়েক মাস আগে, এবং সেখানে অনেকে কমেন্ট সেকশনে এসে বলেছিলেন এই ভাই তুই রোগা হ, তুই কাকে মোটা বলছিস। তো তোমরা একটু দয়া করে এই সিরিজটা দেখে নাও যে রোলের জন্য ফিজিক্যালি ফিট কিভাবে হতে হয়, সেটা কিন্তু আমাদের বাংলার টপ অ্যাক্টার্সরা দেখিয়ে দিয়েছেন। সিনেমাটোগ্রাফি কিন্তু খুবই অ্যাভারেজ, একদমই ওভার দ্য টপ নয়, বাট এর একটা পজিটিভ অ্যাসপেক্ট হচ্ছে যে সিরিজটা দেখে আপনার ওয়েল গ্রাউন্ডেড ইন রিয়ালিটি লাগবে, কোনোভাবে এটা ফিল্মি ফিল দেবেন আপনাকে। তো কনক্লুশনে আমি এটাই বলতে পারি যে এটা ওভারঅল আ ভেরি ফাইন পিস অফ ওয়ার্ক, হয়তো আরেকটু বেটার হতো, বাট যতটুকু হয়েছে সেটাতে বাঙালিদের অবদানের কিন্তু কোনো অভাব নেই। যদিও আমরা জানি যে বেঙ্গল চ্যাপ্টার 2 বলে কিছু আসবে না, বাট তাও এই মুখগুলো একসাথে দেখতে খুবই ভালো লেগেছে, এবং আশা করব ভবিষ্যতে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম ন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের জায়গা আরো মজবুত করে তুলবে, কারণ বাংলায় কিন্তু ক্রিয়েটিভিটি আর ট্যালেন্টের অভাব নেই, শুধু সেটা ইউজ করতে জানতে হবে। তো আজকে এখানেই শেষ করছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিভিউ।
আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। আমি চেষ্টা করি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ